আমাদের আজকের আলোচনার বিষয় ক্লাস 10-এর টেক্সট বইয়ের অসুখী একজন কবিতা। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা। তিনি একজন প্রথিতযশা কবি ছিলেন এবং একটা সময় তাকে স্পেনের যুদ্ধের কারণে, এটা কবিতাটার প্রেক্ষাপটটাই স্পেনের যুদ্ধের কারণে একটা সময় তাকে দেশ ছাড়তে পর্যন্ত হয়েছিল। যাই হোক, পাবলো নেরুদার কবিতা অসুখী একজন, যেটা মূল কবিতাটা রয়েছে এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসডিচাটা। এটা পরবর্তীকালে ইংরেজি ভাষাতে অনুদিত হয়েছে এবং আমাদের বাংলা ভাষায় নবারুণ ভট্টাচার্য এটাকে অনুবাদ করেছেন। এবং নবারুণ ভট্টাচার্যের এই অসুখী একজন কবিতাটা যে কাব্যগ্রন্থের, সেই কাব্যগ্রন্থের নাম বিদেশি ফুলে রক্তের ছিটে। এবার আমরা আর আলোচনা দীর্ঘায়িত না করে সরাসরি কবিতায় চলে যাই। তার আগে একটা কথা বলি, যদি আমার আলোচনা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রতিদিনই প্রায় কিছু না কিছু সিলেবাসের নিয়ে আমি আসবো। একটু সহযোগিতা সবার কাছ থেকে চাইছি। তাকে আমি ছেড়ে দিলাম। কবি কোথায় গেছেন? না, কবি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কবি তাকে ছেড়ে দিলেন বলতে কবির এখানে প্রিয়তম হতে পারে অথবা দেশমাতৃকা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। কবি তার প্রিয়তম নারীটিকে ছেড়ে দিলেন। সেই নারীটা তার দেশমাতৃকাও হতে পারে বা তার প্রেয়সীও হতে পারে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর, তারপরে দেখবে কয়েকটা ডট আছে, দূরে, মানে এখানে দূরত্বটা অনেক দূর বোঝাতে এইভাবে বলা হয়েছে। কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলেন? না, কবি তার প্রেয়সীকে বা তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেলেন। কোথায় দাঁড় করিয়ে রেখে গেলেন? দরজায় দাঁড় করিয়ে রেখে গেলেন। কারণ তার প্রিয়তমা কিন্তু জানেও না যে কবি আদৌ আর কোনোদিনও ফিরবে কি ফিরবে না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবির সেই প্রিয়তমা কিন্তু জানতেও পারেনি যে কবি আর কখনো ফিরবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই লাইনটার মানে হচ্ছে কবির প্রেমিকার অন্তরে বা কবির অন্তরে যাই ঘটে যাক না কেন, বাইরের প্রকৃতি কিন্তু স্বাভাবিকভাবেই চলতে থাকে। তার মানে কি, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, বাইরের পৃথিবী তার নিয়ম অনুযায়ী চলতে থাকে। একটা কুকুর হেঁটে গেল গির্জার এক নান, এর মাধ্যমে বাইরের প্রকৃতির স্বাভাবিক ছন্দকে বোঝানো হয়েছে। সেই স্বাভাবিক ছন্দে বাইরের প্রকৃতি কিন্তু ঠিক চলছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, একটা সপ্তাহ কেটে গেল, একটা বছর কেটে গেল, কিন্তু সেই যে প্রেমিকা যে কবির জন্য অপেক্ষা করছিলেন, তার অপেক্ষাটা চিরকালীন হয়ে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিল, মানে বছর গড়ালো, বর্ষা আসলো, সেই নববর্ষার জলে কবির যে পায়ের দাগ যেখান দিয়ে কবি চলে গিয়েছিলেন সেটাও ধুয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়, তার মানে প্রকৃতি আবার নতুন করে সেজে উঠল। এখানে একদিকে প্রকৃতির সাজের কথা বলা হয়েছে, আর একদিকে দেখা যাচ্ছে যে যুদ্ধের কবলে পড়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে। একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। দেখা যাচ্ছে যে বছরগুলোকে পাথর কেন বলা হয়েছে, পাথরের মতো কেন বলা হয়েছে? কারণ বছরগুলো পাথরের মতনই কঠিন। আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে ছাড়তে বাধ্য হই, ছেড়ে থাকতে বাধ্য হই, বা আমাদের প্রিয় জিনিসটাকে ছেড়ে থাকতে বাধ্য হই, তখন কি হয়, আমাদের মধ্যে তাকে দেখা বা তাকে পাওয়ার যে তীব্র কামনা থাকে বা তীব্র ইচ্ছা থাকে, সেই ইচ্ছা থেকে সময়টা যেন খারাপ সময়টা দেখবে পার হতে চায় না। আমরা যখন দেখি যে আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয়েছে, তখন আমাদের মনে হয় এই সময়টা আর পার হচ্ছে না। কিন্তু আবার সেই হিসেবে দেখো, আমাদের দুর্গাপুজোর যে সিজনটা রয়েছে, সেটা কিন্তু কীভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না আনন্দের মধ্যে দিয়ে। সুতরাং জীবনে যখন দুঃখ আসে, দুঃখটা এমনভাবে আসে যে সেই সময়টা আর পার হতে চায় না, মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়ে গিয়েছে। তারপর যুদ্ধ এলো। এই গত 1 বছর ধরে যুদ্ধের প্রস্তুতি চলেছিল। এরপরে যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড়ে কী হয়? বিস্ফোরণ। যেরকম বিস্ফোরণ হয়ে লাভা উদগীরণ হয়, জনপদের পর জনপদ নষ্ট হয়ে যায়, ঠিক সেরকমভাবে যুদ্ধ আসলো।
আগ্নেয়গিরির মতো হঠাৎই চরম বিস্ফোরণ। শিশু আর বালিরা খুন হলো। শিশু বলতে তো আমরা বুঝি শিশুকে বোঝাচ্ছে, আর বালিরা বলতে এখানে বোঝাচ্ছে বাড়ির অন্যান্য সদস্যকে। এখানে বাড়ি বলতে বাড়ি ঘরকে বোঝানো হচ্ছে না, বাড়ির বিভিন্ন সদস্যদের বোঝানো হচ্ছে। শিশু আর বালিরা খুন হয়ে গেল। তাহলে যুদ্ধের ভয়ঙ্কর পরিণতিতে কি হলো? যুদ্ধের ভয়ঙ্কর পরিণতিতে শিশুরাও বেঁচে থাকলো না এবং বাড়ির বড়রাও বেঁচে থাকলো না যুদ্ধের তাণ্ডবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কিন্তু সেই যে মেয়েটি যাকে কবি দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন চির অপেক্ষায়, সেই মেয়েটি কিন্তু বেঁচে রইল, তার মৃত্যু হলো না। কেন মৃত্যু হলো না সেটা শেষে বলবো। সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে বা ফলাফল হিসাবে চতুর্দিকে আগুন ধরে গেল, মানে চতুর্দিক যুদ্ধের কবলিত হয়ে গেল। শান্ত হলুদ দেবতারা, এখানে দেবতাদের উদ্দেশ্যে শান্ত হলুদ এই দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে। কেন শান্ত হলুদ? সারা পৃথিবী জুড়ে যখন তাণ্ডব চলছে, কবির দেশ জুড়ে যখন তাণ্ডব চলছে, সেই সময় দেখা যাচ্ছে দেবতারা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, শান্ত অবস্থায় রয়েছে। হলুদ দেবতা, হলুদটা নর্মালি হলুদ হচ্ছে কি পুরাতনের চিহ্ন। তাহলে দেবতাদের যে যুগ যুগ ধরে অধিষ্ঠান, সেই হলুদ কথাটার মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। যুগ যুগ ধরে দেবতাদের অধিষ্ঠান রয়েছে, সেই অধিষ্ঠানের কথা বলা হয়েছে এখানে। যেই দেবতারা বিপদের সময়ে এসে ঠিক দাঁড়াতে পারল না, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, এবং যুদ্ধ কবলিত হয়ে যুদ্ধের বলি হিসাবে বা যুদ্ধের প্রতিক্রিয়ায় কি হলো, যে সমস্ত মন্দিরে দেবতাদের অধিষ্ঠান ছিল, সেই মন্দিরগুলো থেকে দেবতাদের মূর্তি সহ মন্দির সব ভাঙচুর হয়ে গেল গিয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আর হলো না। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই মিষ্টি বাড়ি, কবির সেই বাড়ি যেখানে কবি আজন্মকাল কাটিয়েছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই বারান্দা যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। তাছাড়া কী কী ছিল কবির বাড়িতে? না, গোলাপি গাছ, ছড়ানো করতলের পাতার মতো চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সমস্ত কিছু যুদ্ধের ফলে নষ্ট হয়ে গেল। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। যেখানে শহর ছিল সেখানে কি থাকলো? কাঠকয়লা। কেন থাকলো? যুদ্ধের তাণ্ডবে। যুদ্ধের তাণ্ডবে সমস্ত কিছু ছারখার হয়ে গেছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। আর কি থাকলো? বিভিন্ন জায়গায় দোমড়ানো লোহা থাকলো। যে সমস্ত পাথরের মূর্তিগুলো একটা সময় মন্দির থেকে খুলে খুলে পড়েছিল, সেই মন্দির থেকে সেগুলো আবার সেগুলো খুলে পড়ে থাকলো, সেই বিভৎস মাথা। এবং যুদ্ধের পরিস্থিতিতে বা দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের দেহের কথাও বলা যায়, সেগুলোও পড়ে থাকতো। রক্তের একটা কালো দাগ। আর কি থাকলো? রক্তের কালো দাগ। রক্ত কাদের থাকছে? এখানে দেবতাদের তো অবশ্যই না। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে রক্ত হচ্ছে সাধারণ মানুষের। এই যুদ্ধের বলি হলো কারা? সাধারণ জনজীবন বলি হলো। সেই সাধারণ জনজীবনের বলির কথা বোঝাতেই এখানে রক্তের একটা কালো দাগ কথাটা বোঝানো হয়েছে। রক্তের কালো দাগ, রক্ত কখন কালো হয়ে যায়? যখন সেটা জমে যায়, খুব সাংঘাতিকভাবে জমে যায়, তখন কালো হয়ে যায়। তার মানে রক্তের কালো দাগ এখানে যুদ্ধের গভীরতাকে বোঝানোর জন্য বলা হয়েছে। রক্তের কালো দাগ, যুদ্ধটা কত গভীর ছিল, কত ভয়ানক ছিল, সেটা বোঝানোর জন্য রক্তের কালো দাগ কথাটা ব্যবহার হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মাঝখানে বলেছিলাম যে মেয়েটা কেন অপেক্ষায় বলবো, এবার বলছি মেয়েটি অপেক্ষায় কেন। যেখানে যা খুশি হয়ে যাক, প্রেম কখনো, ভালোবাসা কখনো কমে যায় না। কবির সে প্রেয়সী, সেটা কবির দেশমাতৃকা হতে পারে, কবির প্রেমিকা হতে পারে, কবির সে প্রিয় নারী, প্রিয় নারী, প্রেয়সী হলে তো প্রেমিকাই। সেই প্রিয় নারী, যে প্রিয় নারী কবির প্রেমিকাও হতে পারে, কবির দেশমাতৃকাও হতে পারে, তার যে অপেক্ষাটা কবির জন্য, কবির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটার মৃত্যু হলো না। বিষয়টা এমন না যে সব যুদ্ধ হলো, সবাই মরে গেল, মেয়েটা বেঁচে থাকলো, তা নয়। সব কিছুর শেষে একমাত্র ভালোবাসাটাই থেকে যায়, যেটা অমরত্বের আস্বাদ পায়।
এইটুকু থাকলো অসুখী একজন কবিতার। নেক্সট দিন আমরা আবার নতুন কোনো একটা কবিতা নিয়ে আলোচনা করব, আর কারকের বিষয়টা নিয়ে তো আলোচনা করবোই। ভালো থেকো সবাই, আর যদি ভালো লাগে আলোচনা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।